আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ৩৩। হায়াত আদিবের বুকে মাথা রেখে সারা রাস্তা ঘুমিয়েছে। বাড়ির সামনে এসে গাড়িটি থামিয়েই আদিব হায়াতের দিকে তাকালো একবার, মনে মনে ভাবলো তার লাজুক পাখিকে ঘুমালে একদম বিড়ালের বাচ্চার মতো লাগে দেখতে। একটা মানুষ ঘুমালেও যে তার গালে টোল পড়ে তা হায়াতকে না দেখলে কখনোই বিশ্বাসই হতো না আদিবের। হায়াতের লম্বা কালো চুলগুলো একপাশে আধখোপা করা, সামনের কয়েকটা কোকড়া চুলগুলো তাকে আরো মায়াবতী করে তুলেছে। আদিব মনে মনে ভাবতে থাকলো হায়াতকে জুড়ে হাজারো কথা। ইস, পিচ্চিটাকে যদি কলেজে না দেখতাম তাহলে কখনোই এই গেস্ট টিচার সাদাত আদিব চৌধুরী আবার প্রেমে পড়তো না। আদিব আস্তে আস্তে ঝুঁকে গেল হায়াতের দিকে, খুব কাছে থেকে লক্ষ্য করলো ডান চোখের ঘন পাপড়ির নিচে ছোট্ট একটা লাল তিল আছে। পরক্ষণেই হায়াতের চোখে আলতো করে চুমু দিয়ে সরে গেল আদিব। সত্যিই তো এই চোখ জোড়ার প্রণয়ে পড়েছিলাম। আদিব মাথার চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে হায়াতের লম্বা সরু নাকটা ধরে টেডি স্মাইল দিয়ে বলল, আমার লাজুক পাখি, আপনি যতটা সুন্দর তার থেকেও বেশি আকর্ষণীয় আপনার ঘন চুলগুলো আর আপনার মায়াবী চোখগুলো। যখন নেকাপের আড়াল থেকে প্রথম আমার চোখে চোখ রাখলেন তখন আমি আপনার মোহে ডুবে গিয়েছি। তুমি যে আমার ভাগ্যে ছিলে তাই তো কোনো কষ্ট ছাড়াই শ্বশুর আব্বু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি জানো, আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করে সিনেমার মতো কত সহজেই তোমাকে আমি পেয়ে গেলাম। আসলে কি বলো তো, মহান রাব্বিল আলামিনের কাছে প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর মোনাজাতে কেবল একজন নেক স্ত্রী চেয়েছি, যে কিনা আমি ব্যতীত অন্য পুরুষের সাথে এখনো অবধি হাত ধরেও কথা বলেনি। নেহা চলে যাওয়ার পর আর কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায়নি। নেহা ছিল আমার ভালো লাগা আর তুমি হলে আমার ভালোবাসা। তুমি আমার হায়াতি, আমার দুনিয়া। আমার কোনো হুর লাগবে না জান্নাতে গিয়ে। আল্লাহর কাছে বলে রাখলাম মৃত্যুর পরও যেন আমাদের স্বামী স্ত্রীকে একসাথেই জান্নাতে থাকতে দেন। রাত তখন ১২টার কাছাকাছি, চারিদিক নিস্তব্ধ। গেটের সামনে গাড়ি থামিয়ে ১০ মিনিট ধরে হায়াতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল আদিব। ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁল, টিকটক শব্দে হঠাৎই হায়াতের আড়মোড়া ভাঙল। চোখ মেলেই নাক মুখ কুঁচকে আদিবকে দেখে বলল, আদিব, আমরা এখানে কি করছি? আমার নরম বালিশটা কোথায়? আদিব হেসে ফেলল, বুঝে গেল হায়াতের এখনো ঘুম কাটেনি। মৃদু স্বরে বলল, আপরা আমরা ঘুরতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলে। যাই হোক, চলো পাখি, সকলের সাথে অপেক্ষা করছে আমাদের জন্য। হায়াত ১ মিনিট ভেবে মাথায় হাত দিয়ে বলল, তাই তো, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমরা টাঙ্গাইল চা খেতে গিয়েছিলাম। ইস, দিন দিন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। আদিব একটু রাগী কণ্ঠে বলল, চুপ, বেশি কথা বলে শুধু। আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তারপর সিট বেল্ট খুলে আলতো করে শাড়িটা ঠিক করলো। গাড়ি থেকে নামতেই দেখলো বাড়ির ছাদে হালকা আলো জ্বলছে, যেন সবাই তাদের জন্য অপেক্ষা করছে। আদিব মুচকি হেসে বলল, চলো দেখি আজ রাতে রাজ আবার কি দুষ্টুমি প্ল্যান করেছে। হায়াত হেসে মাথা নাড়ল, চলুন। এদিকে ঘরটা নিস্তব্ধ, বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে। আরবি চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। মনে মনে ভাবছে, ধুর, সারা জীবন একা ঘুমিয়ে এখন হঠাৎ একটা পরপুরুষের সাথে একই বিছানায়। না না, সে তো পরপুরুষ নয়, আমারই স্বামী। যদিও অনাকাঙ্ক্ষিতভাবে কবুল বলতে হয়েছিল, তবুও কি আশ্চর্য, যাকে দেখে প্রথম ভালো লাগা জন্মেছিল আল্লাহ তাকে আমার ভাগ্যে লিখে দিয়েছেন। অন্যদিকে আসিফ ফোন স্কল করছিল। হঠাৎ টের পেল আরবি ঘুমোচ্ছে না। উঠে এক গ্লাস পানি খেলো, তারপর গলা খাকারি দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছো নাকি এখনো জেগে আছো? আরবি একটু কুণ্ঠিতভাবে উঠে বসলো, মুখে অসহায় ভাব টেনে বলল, আমার না কেমন জানি লাগছে ভাইয়া, এভাবে আপনার সাথে শুয়ে। আসিফ মুহূর্তেই উঠে তার মুখোমুখি বসলো, গম্ভীর গলায় বলল, এই মেয়ে, ভাইয়া আবার কি? আমি তোমার স্বামী। আরবি দাঁত বের করে হেসে মাথা নুইয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সময়ের সাথে অভ্যাস হয়ে যাবে, নতুন তো তাই আর কি। আসিফ মৃদু হেসে কাছে সরে এলো, শোনো আরু, আমি জানি আজ আমাদের বাসর রাত, কিন্তু আমরা তো আগে কোনো সম্পর্কে ছিলাম না, তাই হুট করে তোমাকে টেনে নিতে পারবো না। একটু থেমে আবার বলল, তবে এটুকু জেনে রাখো, আমি আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলবো। আমি কাপুরুষ নই, তোমাকে দূরে রাখবো না। আরবি নিঃশব্দে সব শুনছিল, চোখে ভাসছিল প্রশান্তির ঝিলিক, ঠোঁটে খেলে গেল ছোট্ট এক মুচকি হাসি। আসিফ ফোনটা বালিশের পাশ থেকে তুলে নিয়ে বলল, এখন বাইরে গেলে রাজরা আবার টিজ করবে, তাই চলো কিছুক্ষণ লুডো খেলি, যদি ঘুম না আসে তবে হাঁটতে যাব ছাদে। আরবি মাথা নাড়ল। অল্পক্ষণের মধ্যেই দুজন মুখোমুখি হয়ে লুডোর খেলার খুঁটি সিলেক্ট করে সাজিয়ে বসলো।
এদিকে নূপুর আর রিয়া প্রায় 20 মিনিট ধরে আসিফের রুমের দরজায় কান পেতে বসে আছে। হঠাৎ মিনহাজা এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিরে কিছু শোনা যায়? রিয়া বিরক্ত মুখে উত্তর দিতে যাবে, তার আগেই ভেতর থেকে ভেসে এলো আসিফের কণ্ঠ, জলদি মারো তারপর আমি তোমারটা খেয়ে দেব। পাশাপাশি আরবের কণ্ঠস্বর শোনা গেল, অ্যাঁ, বললেই হলো নাকি, আমি আগে আপনারটা খাবো। আসিফ হেসে বলল, হুস, তুমি খাবে আর আমি বসে থাকবো নাকি? আমিও তোমার সবগুলো খাবো। এরপর একেবারেই চুপ, আর কোনো আওয়াজ নেই। তিনজনেই হাঁ হয়ে একে অপরের দিকে তাকালো। নূপুর হাঁ করে বলল, দেখেছিস আমাদের ভাই কিন্তু কম যায় না, প্রথম রাতেই কি খাই খাই করছে। রিয়া ভেংচি কেটে উত্তর দিল, শুধু আসিফ ভাইয়ের কথা বলছিস কেন, আমাদের আরও তো কম যায়নি। মিনহাজা বিরক্ত মুখে টেনে ধরল, হয়েছে থাম এখন, গাড়ি পার্কিংয়ের আওয়াজ পেলাম, মনে হচ্ছে ভাই আর ভাবি এসে পড়েছে, চলো চলো। তিনজনেই তাড়াহুড়ো করে ড্রয়িং রুমের দিকে চলে গেল। এদিকে রাজসাদের পশ্চিম দিকে স্টেজের পাশে দাঁড়িয়ে অদ্ভুত এক হাসি হেসে যাচ্ছিল। এক প্লেট মিষ্টির ভেতরে আস্তে আস্তে 12টা ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিল, তার ভেতরে মধু আর গলানো চকলেট ছড়িয়ে দিল, ওপর থেকে বাদাম দিল যেন কোনো সন্দেহ না হয়। রাজ ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, অতিরিক্ত সুগারেই যখন নেশা ধরে যায় সেখানে এতগুলো ট্যাবলেট, হুঁশ থাকবে না, 12 কি 18 ঘন্টা পর্যন্ত তো অসম্ভব। মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলো রাজ, চোখে মুখে তখন শয়তানি খুশি খেলা করছে। ড্রয়িং রুমে ঢুকতেই নূপুর দৌড়ে গিয়ে হায়াতের কানে ফিসফিস করে বলল, ভাবি জানো আর ভাইয়া লালালা শুরু করে দিয়েছে। হায়াত অবাক হয়ে তাকালো, কি, এত তাড়াতাড়ি? আচ্ছা তুমি কিভাবে জানলে? নূপুর মুচকি হেসে বলল, আমি রিয়ার মিনহাজা দরজায় কান পেতেছিলাম। হায়াত চোখ বড় বড় করে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরও কিছু বলার আগেই আদিপ এগিয়ে এসে বলল, বান্দরগুলো আর ফিসফাস না করে চলো, সকলে ছাদে চলুন। হায়াত, আদিব আর বাকিরা ছাদে আড্ডার আসর জমিয়ে তুলেছে। রাজও এসে সবার সাথে যোগ দিল, গোল হয়ে বসেছে সকলে, মিনহাজা, নূপুর, রিয়া, শাহরিয়ার, তন্ময়, আদিব, হায়াত আর রাজ। প্রথমে শাহরিয়ার গান ধরবে বলে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ছাদের দরজা কট করে খুলে গেল। ছাদে ফোনের ফ্ল্যাশ দিলে ভেতরে প্রবেশ করলো আরাবি আর আসিফ। আদিব এক ঝটকায় বলে উঠল, কী রে ব্রো, বাসর শেষ হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? তোর যন্ত্রপাতি সব ঠিকঠাক কাজ করছে তো? আদিবের ইঙ্গিত মাখা কথায় সবাই হো হো করে হেসে উঠল। আরাবি লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে রইল আসিফের পাশে, আর আসিফ রাগে গজগজ করতে করতে আদিবের পিঠে কিলঘুষি মারতে লাগলো। দুজনই ফিক করে হেসে ফেলল, আরে ভাই সব ঠিকঠাকই আছে, আমি তো শুধু একটু আরবিকে নিয়ে ছাদে সময় কাটাতে চেয়েছিলাম, জানতাম না তোরা সবাই এখানে বসে আছিস। রাজ মনে মনে দাঁতে দাঁত চেপে গালি দিতে লাগলো, কখন সুযোগ পাবো, এখনো কাজটা সারতে পারলাম না। চোখের কোণে বাঁকা হাসি টেনে বলল, বাদ দে এসব কথা, ভাবিকে নিয়ে আয়, এখানে বস। আর দোস্ত একটা গান ধর না। আসিফ একটু ইতস্তত করলেও সবার জোড়াজোড়িতে শেষমেশ গান ধরল। আদিব গিটার হাতে তাল মেলাতে লাগলো, কালো যতন কালো রতন, কালো জগৎ আলো। আরবি চোখ বড় বড় করে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আসিফের দিকে। গান শেষ হতেই চারপাশে হাততালি দিল, আর তখন আরবি আসিফের মোহে থেকে বের হলো। ঠিক তখনই শাহরিয়ার দাঁড়িয়ে উঠল, ব্রো, আমার না মনটা ভীষণ চা চা করছে, গার্লস তোমরা কি একটু চা করে আনবে? হায়াত হেসে বলল, আমি তো নিচে যাচ্ছি ফোনটা চার্জে দিতে, সাথে ফ্রেশও হব, তোমরা বসো, আমি তানিয়াকে বলে চা পাঠিয়ে দিব। আদিব আর কিছু বলল না, জানতো হায়াত গাড়িতে এতক্ষণ ঘুমিয়েছে, ফ্রেশ না হলে মাথা ধরবে। চোখের ইশারায় যেতে ইঙ্গিত করলো। রাজ মনে মনে শয়তানি হাসলো। এদিকে তন্ময় গান ধরলো অ দিয়ে, বাকিরা গানে মেতে উঠল। হায়াত নিচে নেমে কাজের নতুন মেয়ে তানিয়াকে চা বানাতে বলে দিয়ে নিজের রুমে প্রবেশ করলো। 5 মিনিট পর রাজ সবাইকে বলে উঠল, তোমরা গান গাও, আমি একটু ইম্পর্টেন্ট কল রিসিভ করে আসছি। কেউ তেমন পাত্তা দিল না, সবাই লুডো খেলায় মেতে গেল। রাজ সুযোগ বুঝে আস্তে করে মিষ্টির প্লেট হাতে নিয়ে নিচে নেমে গেল। একতলায় নেমে দেখলো তানিয়া হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। রাজমুখে কৃত্রিম হাসি এনে বলল, শোনো তানিয়া, চা দিয়ে 1 সেকেন্ড দেরি করবে না, আর এই মিষ্টিগুলো হায়াতকে দিয়ে আসবে, ওকে বলবে তার আম্মা পাঠিয়েছে রিয়ার এক ফ্রেন্ডের বাবার বাসা থেকে। আর শোনো, বলবে সবাই টেস্ট করেছে, আদিবও রুমে দিয়ে আসতে বলেছে, ঠিকমতো মনে থাকবে তো? তানিয়া মাথা ঝুঁকিয়ে বলল, জি সাহেব। রাজ ওখানে দাঁড়িয়ে থাকলো। তানিয়া সবার হাতে চা দিয়ে এসে রাজের হাত থেকে প্লেটটা নিল। তানিয়া ধীর পায়ে এগিয়ে গেল হায়াতের রুমের দিকে। ভেতরে তখন ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল হায়াত। দরজায় কট করে নক হতেই হায়াত ভাবনাহীন কণ্ঠে বলল, ভেতরে আসো।
তানিয়া একগাল হাসি ছড়িয়ে প্লেটে এগিয়ে দিল। গোলাপজামের মিষ্টি দেখে হায়াতের মুখ চকচক করে উঠল। হায়াতের সবচেয়ে পছন্দের মিষ্টি এটা। মুচকি হেসে বলল, কে দিয়েছে তানিয়া আপা? সবগুলো কি আমারই? তানিয়া অনর্গল রাজের শেখানো কথাগুলো বলে গেল। মা পাঠিয়েছে শুনেই হায়াতের বুকটা আনন্দে ভরে উঠল। তানিয়া দরজা টেনে বেরিয়ে গেল। হায়াত আর দেরি না করে একে একে 5টা গোলাপজাম খেয়ে ফেলল। তারপর 10 মিনিট পর সামান্য পানি খেয়ে ফোনটা চার্জে দিয়ে দিল ডিভানে। ঠিক তখনই মাথার ভেতর এক অদ্ভুত ঝড় বইতে লাগলো। চোখ ঝাপসা হয়ে আসছে, শরীর কেমন নরম তুলার মতো দুর্বল। এক মুহূর্তেই ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল হায়াত। শ্বাস দ্রুত হচ্ছে, হরমোনের স্রোতে শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। গলার ওড়নাটা নিজের অজান্তে হাত দিয়ে ফেলে দিল মেঝেতে। ঠিক সেই সময় দরজাটা আস্তে আস্তে খুলল। রাজ ভেতরে প্রবেশ করলো শিকারীর চোখে। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসলো। হায়াত জ্ঞানশূন্য, চোখ আধখোলা, ঠোঁট শুকনো। রাজ হাত বাড়িয়ে ওর গালে স্পর্শ করলো। ঠোঁট বাঁকা করে ফিসফিস করে বলল, মাই আফরা, অনেক কষ্টে ফাঁদ পাতলাম, অবশেষে তোকে পেলাম। আজ তোর সর্বনাশ হবেই, তোকে ভোগ করব আমি। আর যখন আদিব সব জানবে তখনই তোকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তুই আমার, শুধু আমার। আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব সুইট হার্ট। এ কথা বলেই রাজ ধীরে ধীরে আঙুল বোলালো হায়াতের পায়ের পাতায়। স্লাইড করে আঙুল ওপরে তুলতে লাগলো। হায়াত নিস্তেজ হয়ে শুয়ে, কোনো প্রতিরোধ করার শক্তি নেই। এদিকে ছাদে বসেও আদিবের বুক কেমন কেঁপে উঠছে। অকারণ অস্থিরতা ঘিরে ধরল তাকে। মনে হলো এতক্ষণ হয়ে গেল, হায়াত কেন ফিরে এলো না? মাথা ঘুরে পড়ে গেল নাকি? এই এক ভাবনা মাথায় ঢুকতেই আদিব ছুটে উঠল চেয়ার থেকে। সকলের উদ্দেশ্য করে বলল, আমি আসছি। আদিব আর কিছু না বলে দৌড়ে নামতে শুরু করলো নিচে। তার আচরণ দেখে বাকিরাও চমকে উঠল। নূপুর, রিয়া, মিনহাজা, তন্ময়, শাহরিয়ার সহ সবাই চিন্তিত হয়ে পেছন পেছন নামতে লাগলো। দৌড়ে এসে দাঁড়ালো হায়াতের রুমের সামনে। দরজাটা ভেতর থেকে আটকানো। আদিব রীতিমতো হাঁপাচ্ছে, বুক ধকধক করছে। আদিব কিছু না ভেবেই সব শক্তি দিয়ে দরজায় এক লাথি মারল। ধপার শব্দে দরজাটা নিমিষেই ভেঙে খুলে গেল। ভেতরে ঢুকেই আদিব যেন শ্বাস নিতে পারল না। চোখের সামনে রাজকে আর হায়াতকে এভাবে দেখে থ হয়ে গেল। হায়াত বিছানায় শুয়ে পাগলের মতো ছটফট করছে। গলার ওড়নাটা মেঝেতে পড়ে আছে। শরীরটা একেবারে অসহায়, অচেতন প্রায়। আর রাজ ঠিক পায়ের কাছটায় বসে বিকৃত হাসি মুখে শার্টের বোতাম খুলতে যাচ্ছিল। আদিবের চোখে রক্ত নেমে এলো। আকাশ কাঁপিয়ে জুড়ে এক চিৎকার দিল আদিব, কুত্তার বাচ্চা! সেই শব্দ শুনে আসিফ, শাহরিয়ার, তন্ময়, নূপুর, রিয়া, মিনহাজা সকলে দৌড়ে ভেতরে ঢুকলো। তারপরেই বাড়ির বড়রাও রুমে প্রবেশ করলো। মুহূর্তেই সকলে হা হয়ে গেল ভয়ে আর আতঙ্কে। 1 সেকেন্ডও দেরি না করে আদিব দৌড়ে গিয়ে রাজকে প্রচণ্ড জোরে লাথি মারল মুখে। ধপার শব্দে রাজ ছিটকে মেঝেতে পড়ে গেল। মুখ থেকে রক্ত ছিটকে বের হলো। রাজের গায়ে লাগাতার লাথি মারতে লাগলো আদিব। রাস্কেল, তোর সাহস কি করে হলো আমার হায়াতের দিকে হাত বাড়ানোর? টেবিলের ওপর থাকা কাচের জগটা দিয়ে জোরে রাজের মাথায় মারল। রাজ মাথা ধরে উঠে আদিবকে হাত দিয়ে মারতে যাবে, তার আগেই আদিব জোরে জোরে ঘুষি দিতে লাগলো অন্ডকোষ বরাবর। রাজের মা কান্না করতে করতে বলল, বাপ ছেড়ে দে, আমি জানি রাজ ভুল করেছে। আমি কথা দিচ্ছি ওকে নিয়ে চলে যাব, ওকে মারিস না। ভাবি, আদিবকে থামাও। রাজের মার কথায় কেউ কিছু বলল না। সকলে জানে কত বড় জঘন্য কাজ করতে যাচ্ছিল রাজ। আর আদিব যে আজকে মেরেই ফেলবে এতে কোনো সন্দেহ নেই। এমন সময় দরজার পাশে দাঁড়ালো রাকিব চৌধুরী আর জাকির চৌধুরী। দুই ভাই জানে এখন রাজকে আদিবের হাত থেকে বাঁচানো মুশকিল, তাই পুলিশকে কল করলো। আরবি কাপা গলায় বলল, ভাইয়া, হায়াত ঠিক নেই, ওকে আগে বাঁচান। রাজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর আদিব ফুঁসতে ফুঁসতে সামনে দাঁড়িয়ে আছে। চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি যেটা দেখে সকলে স্তব্ধ হয়ে যায়। মেঝে থেকে উঠে আরো জোরে জোরে নাক মুখে ঠাস ঠাস করে চড় দিতে লাগলো রাজকে। বাল ফালাই না তাতি, বল আমার কলিজাকে তুই কি খাইয়েছিস? ও এমন পাগলামি করছে কেন? বল বাস্টার্ড। এরপর জোরে আয়নার সামনে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাথি মারতে শুরু করলো। কাচের টুকরোগুলো রাজের সারা শরীরে গেঁথে গিয়েছে। বাঁচার জন্য পাগলের মতো কান্না করছে রাজ। হায়াতের টেবিলের ওপর রাখা কম্পাস নিয়ে রাজের শার্ট ছিঁড়ে জোরে জোরে আঘাত করতে লাগলো। এরপর ডান হাতে ছুরি দিয়ে কোপ দিতে লাগলো। খানকির ছেলে, তুই আমার হায়াত যে হাত দিয়ে ছুঁয়েছিস সেই হাতে আমি কেটে ফেলবো, মাদার ফাকার। তোর এতই যখন নারী দেহের খিদে, তাহলে পতিতালয়ে যাচ্ছিস না কেন? রাজের বাবা ছুটে এসে আদিবের কলার ধরল।
আমার ছেলে মরে যাবে, ছেড়ে দে ওকে জানোয়ার। আদিব রাজের বাবা মিস্টার সুফিয়ানের গালে ঠাস করে চড় মেরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজকে ক্রমাগত অন্ডকোষ বরাবর লাথি মারতে শুরু করলো। ইফ দেয়ার্স নাথিং ওরাং উইথ ইউর ব্লাড, ইউ সন অফ এ বিস, হোয়াই শুড ইউ ওয়ান্ট টু ডু সাচ এ ডিসগাস্টিং থিংস উইথ ইউর কাজিন ইন ল? চোদনার পোলা, ইউ বিট্রয়েড ইউর বেস্ট ফ্রেন্ড সো ব্যাডলি। রাজ বাঁচার চেষ্টা করছে, জোরে এক দৌড় দিতে গেলে তখনই আসিফ ধরে এক থাপ্পড় দিল। আদিব ঝাঁপিয়ে পড়ে রাজকে কলার ধরে টেনে তুলল। আই উইল স্লাটার ইউ, ইউ স্লাট। হায়াতের দিকে বিছানায় অচেতন হয়ে নিস্তেজ শরীর নিয়ে ছটফট করছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। মিসেস অরোরা দৌড়ে গিয়ে হায়াতকে ধরে শান্ত করার চেষ্টা করছে। রাজ আধমরা অবস্থায় মেঝেতে পড়ে কুকাচ্ছে। তবুও আদিব যেন নিজেকে থামতেই পারছে না। একের পর এক ঘুষি, লাথি, আছাড় আর ছুরি দিয়ে হাতে আঘাত করছে। চারপাশে শুধু বাড়ির সকলের ফিসফিস আর রাজের মার আহাজারির শব্দ। ঠিক তখনই ভেতরে ঢুকলো পুলিশ। দুজন অফিসার তাড়াহুড়ো করে আদিবের হাত থেকে ছুরি আর কম্পাস কেড়ে নিল। আরেকজন রাজকে মেঝে থেকে টেনে তুলল। ধীর গলায় বলল এক অফিসার, মিস্টার চৌধুরী, চিন্তা করবেন না, এর শাস্তি আমরা দেব। কিন্তু আদিব যেন শুনছেই না, আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল রাজের দিকে। ঠিক তখনই রাকিব চৌধুরী গম্ভীর গলায় ছেলেকে থামিয়ে দিলেন। আদিব, থামো, ওর হাতে 1000টা মামলা ঠুকে দিলাম, যত টাকা লাগবে আমি দেব। কিন্তু আমি চাই এই জানোয়ারটা যেন আর কোনোদিন জেল থেকে বের হতে না পারে। রাকিব চৌধুরীর কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। এদিকে কয়েকজন পুলিশ রাজকে ধরে টেনে বাইরে নিয়ে গেল। রাজের মুখ বেয়ে রক্ত ঝরছে, তবুও তার চোখে একটা বিকৃত হিংস্রতা লেগে আছে। হায়াতের দিকে তাকানো মাত্রই আদিবের চোখ গেল খাটের পাশে রাখা মিষ্টির প্লেটটার দিকে। এক নিমিষেই সবটা বুঝে গেল সে। রাজি হায়াতকে নেশাগ্রস্ত করে এই অবস্থা করেছে। আদিবের বুকটা হুড়মুড় করে ভেঙে পড়ল। হায়াত বিছানায় শুয়ে একটানা ছটফট করছে। এসি চলছে, তবুও ঘামে ভিজে গেছে শরীর। ঠোঁট শুকিয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত। আর আরাবি, সে তো পাগলের মতো কাঁদছে। আসিফ একটু বোঝাতে লাগলো আরাবিকে। আর রাগে দুঃখে রিয়া, রাজের মা, বাবা রুম থেকে বেরিয়ে গেল। আদিব হায়াতের হাত ধরে পাশে বসে ওনাটা ভালো করে বুকে টেনে দিয়ে তার ডাক্তার বন্ধুকে মেসেজ দিল। সে কিছু একটা রিপ্লাই দেওয়ার পরই আদিব সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। আর সকলে চুপচাপ বেরিয়ে গেল। আদিবের রুমে যা তা অবস্থা, এখানে এভাবে কিছুই করা যাবে না। তাই ঠিক করলো অন্য রুমে যাবে। হায়াতের গালে চুমু দিয়ে কোলে তুলে নিল। এরপর সোজা ছাদের সাথে ছোট্ট রুমটাতে গেল। দরজাটা নিমিষেই লাগিয়ে দিয়ে হায়াতকে শুয়ে দিল। হায়াত পাগলের মতো ছটফট করছে, কিন্তু কোনো শক্তি পাচ্ছে না। আদিব আস্তে আস্তে হায়াতের জামাটা খুলে ফেললো, ফ্লোরে ফেলে দিল। হায়াত আদিবের গাল খামছে ধরল। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। এরপর নিজে থেকেই পাগল করা চুমু খেলো। হায়াতের পাজামা খুলে ফেললো। এরপর সারা শরীর জুড়ে ঠোঁট চেপে ধরলো। প্রায় 20 মিনিট বক্ষস্থল জুড়ে হাত দিয়ে চাপতে লাগলো। আস্তে আস্তে নিজের প্যান্ট শার্টও খুলে ফেললো। এরপর শুরু করলো আত্মার অভয়ারণ্যে এক গভীর খেলা। দুই আত্মা অমরত্ব তৃষ্ণায় মেতে উঠল। হায়াত ব্যথার শক্তিতে সহ্য করতে না পেরে আদিবের পিঠে জোরে জোরে খামচাতে লাগলো। এভাবেই পুরো রাত হায়াতকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু হায়াতের যেন কিছুতেই শান্তি পাচ্ছে না। পুরো 6বার হায়াতকে আদর করলো আদিব, তবু হায়াতের ছটফট কমছে না। এভাবে সারা রাত চললে তো হায়াত মরেই যাবে। অলরেডি হায়াতের রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। শেষবারের মতো হায়াতকে শান্ত করতে সম্ভব শুরু করলো। আদিব অসহায় মুখ করে বলল, আমি অনেক সরি জান। আমি কখনোই বুঝতে পারিনি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন জঘন্য কাজ করতে চাইবে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না হায়াত। আর আজ তোমাকে অনেক কষ্ট দিলাম। আমি জানি তোমার খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, তোমাকে শান্ত করার এছাড়া আমার কোনো উপায় ছিল না। এত রাতে কি করতাম বলো। হায়াতের কপালে অসংখ্য চুমু খেয়ে উপর থেকে নেমে হায়াতের রক্ত মুছে দিল। হায়াতের গায়ে চাদরটা খানিক টেনে দিয়ে কি মনে করে যেন আদিব একটা সেলফি তুলে নিল। এরপর ফ্লোরে থাকা প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেল। প্রায় 10 মিনিট পর বের হয়ে আয়নাতে নিজের পিঠটা দেখল। অসংখ্য নখের আঁচড়ের দাগ। আস্তে আস্তে করে মলম লাগিয়ে শার্টটা পরে নিল আদিব। সকাল ঠিক 7টা। হায়াত আড়মোড়া ভেঙে চোখ মেলতেই কপালে ভাঁজ পড়ল। দরজার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আমি তো নিজের রুমেই ছিলাম, তাহলে এখানে কিভাবে। ওপাশে ঘুরে তাকাতেই দেখল আদিব বিছানার কোণে আধশোয়া হয়ে মোবাইলে নিচু গলায় কথা বলছে। হায়াত কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর অচেতন অবস্থা থেকে ফিরে আসা একরাশ দ্বিধার মাঝেও
ঠোঁটে চাপা একটা মুচকি হাসি খেলল, কিন্তু সঙ্গে সঙ্গেই থমকে গেল। চোখ পড়ল শরীরে কিছুই নেই। হুড়মুড় করে চাদর টেনে নিল গায়ে। অসহায় মুখে তাকালো আদিবের দিকে। আদিব হায়াতের সেই ভঙ্গিমা দেখে কিছুই বলল না, কেবল ফ্লোরে পড়ে থাকা জামার দিকে আঙুল তুলে হালকা ইশারা করলো, গিয়ে গোসল করে নাও। হায়াত ধীরে ধীরে বিছানা থেকে নামলো, কিন্তু প্রথম পা ফেলতেই মাথাটা ঘুরে এলো। আদিব আর দেরি করল না, লাফিয়ে উঠে দুহাত বাড়িয়ে হায়াতকে কোলে তুলে নিল। নীরবে গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই ঠক ঠক করে দরজায় কড়া নাড়ল। আদিব গিয়ে দরজা খুলতেই দাঁড়িয়ে আছে আরাবি, হাতে আর এক গ্লাস দুধ আর সকালের খাবার। আদিব কোনো প্রশ্ন না করে শুধু খাবারগুলো নিল। তারপর খুব নিচু, কাঁপাহীন অথচ ধীর গলায় বলল, কাকিকে বলবে আমার রুমটা যেন নতুন করে সাজানো হয়, 10টার মধ্যে সব শেষ চাই। হায়াত যেন কিছু টের না পায়। আরাবি কোনো কথা না বলে শুধু নিঃশব্দে মাথা নাড়িয়ে চলে গেল। সদ্য গোসল করে বের হলো হায়াত। আদিব তখন ল্যাপটপে কাজ করছিল। হায়াত আদিবের কোলে বসতে চাইল, কিন্তু আদিব একটু সরে বসলো। হায়াত কিছু মনে করলো না, ভাবলো কোনো ইম্পর্টেন্ট কাজ করছে, তাই বলল, আচ্ছা আমার শরীর এত ব্যথা কেন? আপনি তো আমাকে প্রতিদিনই আদর। হায়াতকে আর কিছু বলতে না দিয়ে আদিব বলল, একটা ওষুধ খেয়ে নিও। আদিব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিচ্ছে, এমন সময় হায়াত সোফায় বসে গুনগুন করে বলল, আচ্ছা আমরা এই রুমে কেন? আদিব জানতো হায়াত প্রশ্ন করবে, তাই বলল, আসলে কাল রাতে আমাদের ফ্যানটা খাটের ওপর পড়ে গিয়েছিল, আর তুমি জ্ঞান হারিয়েছিলে, তাই ওপরে এসেছি। ও আচ্ছা। আদিব অফিসের ফর্মাল ড্রেস আপ করে নিল। তখন হায়াত পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। আদিব মুচকি হেসে পেছন ঘুরে হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, এই পাগলিটার কাছ থেকে কখনোই দূরে থাকবো না। আমার লাজুক পাখি যে ভালোবাসার কাঙাল, আমি ওর শরীরে একটা ফুলের টোকাও পড়তে দিব না। হায়াতের সারা মুখে চুমু খেতে লাগলো আদিব। এরপর ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, ভালো মেয়ের মতো দুধটুকু খেয়ে নাও, আর সারাদিন কোনো দুষ্টুমি করবে না, একটু রেস্ট নাও। আপনি বরং দুধ খেয়ে যান। আদিব দুষ্টু হেসে বলল, কার, তোমার? হায়াত লজ্জায় আদিবের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আদিব হায়াত দুজনেই ফিক করে হেসে দিল।